আমাদের নতুন আরেকটা জার্নি শুরু হয়ে গিয়েছে অলরেডি। এখন ঘড়ির কাঁটায় 6:20। আমরা বেরিয়ে গিয়েছি আমাদের হায়দ্রাবাদের বাড়ি থেকে। এখন আমাদের আজকের যাত্রা হচ্ছে প্রায় 150 কিলোমিটার দূরত্বে ওয়ারাঙ্গল। সিঙ্গেল ডে আজকেই ফিরে আসবো আমরা। তো মানে 150-300 কিলোমিটার মোট আর কি, না টু বি স্পেসিফিক 164 কিলোমিটার্স এক্স্যাক্টলি আমার লোকেশন থেকে, মানে আমাদের বাড়ির লোকেশন থেকে হায়দ্রাবাদের। তো চলো স্টার্ট করা যাক। একটা ঐতিহাসিক, মাহাত্ম্যপূর্ণ এবং ভীষণভাবে সাংস্কৃতিক দিক থেকে, মানে ভারতের সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা। চলো এক্সপ্লোর করবে তোমরা আমাদের সাথে। হায়দ্রাবাদের ট্রাফিক বেশ খারাপ, we all know, কিন্তু মাল্টিপল ফ্লাইওভার্স অ্যাকচুয়ালি মেক দ্য লাইফ ইজিয়ার ফর দ্য ড্রাইভার্স ইন দ্য সিটি। আর যেহেতু আমরা মোটামুটি সকালেই স্টার্ট করেছি তাই কনজেশনটা অনেকটা কম রাস্তায়। তো আজকে আমরা যে ন্যাশনাল হাইওয়েটা ধরবো সেটা হলো NH 163, যেটা কিনা তেলেঙ্গানা টু ছত্তিশগড় কানেক্ট করে। হায়দ্রাবাদ থেকে আমরা উপ্পল হয়ে বেরোবো। উপ্পলটা হাইওয়ের উপরেই ক্রস করব। আর এখন আমরা পেরোচ্ছি মেহেদিপট্টনম। আর মেহেদিপট্টনম থেকে এই যে আমরা বাঁদিকটা নিলাম, দিস ইজ টুয়ার্ডস NH 163, মানে আমরা এখন ন্যাশনাল হাইওয়েটা ধরে নিলাম। একটা বিচ্ছিরি টাইপের বৃষ্টি শুরু হয়েছে। আমরা তাই জন্য একটা জায়গায় দাঁড়ালাম, রেনকোটগুলো পরলাম আর সাথে একটু কফিও খেয়ে নিলাম। এই হচ্ছে রাস্তার ধারে তাজা টিফিন। তাজা টিফিনের অনেকগুলো আউটলেটস এই হাইওয়ের উপর পাওয়া যায়। ইনফ্যাক্ট কলকাতা থেকে হায়দ্রাবাদ আসার পথেও পাওয়া যায় তাজা টিফিন, টি টাইম, এইগুলোর আউটলেটস। এই যে ইন্দ্রনীল, আমরা দুজনেই রেনকোটস পরে নিয়েছি। হায়দ্রাবাদ থেকে বৃষ্টিটা শুরু হলে আর এই জুতোগুলো পরতাম না, আমি আবার কাপড়ের জুতো পরেছি। ইন্দ্রনীল তো তাও উডলান পরেছে। চলো আবার এগোনো যাক। বৃষ্টির জন্য আমরা অনেক ধীরে ধীরে চালিয়েছি এবং মাঝে বেশ কয়েকটা এক্সট্রা ব্রেকসও নিয়েছি। মানে সাধারণত এই কিলোমিটার কভার করার জন্য, এই 150-160 কিলোমিটার কভার করার জন্য আমরা একটাই ব্রেক নিতাম নর্মাল ডে হলে, সেখানে 4টে ব্রেক নিয়েছি। গুগল ম্যাপ অনুযায়ী আর 8 বা 10 কিলোমিটার মতো বাকি আছে। জল পড়েছে লেন্সে। 8 বা 10 কিলোমিটার মতো বাকি আছে। খুব খিদে পেয়েছে, সামনে একটা লোকালিটি দেখে দাঁড়াতে হবে। আমরা ওয়ারাঙ্গল ফোর্টে ডিরেকশন দেখছি। আমরা ওয়ারাঙ্গল ফোর্টের ডিরেকশন থেকে এগোচ্ছিলাম, যেরকমটা বললাম। এখন একটা জাস্ট রোড সাইড জায়গায় দাঁড়িয়েছি, পুরি নিয়েছি আর দোসাও বলেছি। দোসাটা দেবে, দোসাটা এখনও আসেনি। পুরি আর দোসা খেয়ে আমরা এখন এখান থেকে বেরোবো। বেরিয়ে তারপরে সোজা যাব প্রথমে ওয়ারাঙ্গল ফোর্টের দিকে। গুগল তো এই দিকেই বলছে ওয়ারাঙ্গল ফোর্টের ডিরেকশন। কয়েকটা লোককেও জিজ্ঞেস করলাম, স্থানীয় লোককে, তাঁরাও বললেন যে এইদিকেই। বৃষ্টিটা এখনও পড়ে যাচ্ছে। আমি তো আশেপাশে যে দেওয়ালগুলো দেখছি সেগুলোও আমার ধ্বংসাবশেষ বলে মনে হচ্ছে। দেখা যাক কোথায় পৌঁছই। ওয়ারাঙ্গল ফোর্টের সীমানার মধ্যেই এই যে মহলটা সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কুশমহল। দিল্লির তুগলক সাম্রাজ্যের উলুগ খান অর্থাৎ আলাউদ্দিন খিলজির ভাই যখন কাকাতীয়দের পরাস্ত করেন
নিজের জয়ের নিদর্শন হিসেবে এই মহলটা নির্মাণ করে। এটি কুশমহল। আমরা এর মধ্যে ঢুকবো না এখন। মোটামুটি আনুমানিক নির্মাণ সময় ১৬ শতক ধরা যায়। বৃষ্টি পুরো আমাদের ঘোরার মুডটাই পুরো নষ্ট করে দিয়েছে। আমাদের এখন এই রেনকোট পরে, হেলমেটটা রাখতে পারছি না, কারণ হেলমেট গাড়িতে রাখলে পুরো ভিজে যাবে হেলমেটটা, তখন তারপরে আবার পরতে পারবো না। তো হোয়াট এভার, আমরা ওই আমার গলাটাও ভেঙে গেছে। আমরা ওয়ারাঙ্গল ফোর্টের ওখান থেকে ঢুকে ফোর্টের যে ধ্বংসাবশেষ এরিয়াটা রয়েছে ওটা পেরিয়ে আমরা এখন এটা কি স্বয়ম্ভু টেম্পল এরকম কিছু একটা লেখা ছিল, তো সেখানে এসেছি। ওকে, ওয়ারাঙ্গল ফোর্ট লিখেই দিয়েছে, টিকিট দিয়েছে 25 টাকা করে টিকিট। আচ্ছা চলো ভেতরে যাওয়া যাক। ওই যে দূরে দরজা মতো একটা জিনিস দেখা যাচ্ছে, বা এই যে এখানেও একটা আছে, চলো ক্লোজলি দেখবো। This is Kalathoranam and this is emblem of Telangana state. বৃষ্টিটা ক্রমশ বেড়েই যাচ্ছে আর আমার গলাটা ততোধিক ভেঙে যাচ্ছে। যাই হোক, মোট কথা এই যে ওয়ারাঙ্গল, এর প্রাচীন নাম হচ্ছে ওরুগাল্লু। ওরুগাল্লু শব্দের অর্থ হচ্ছে ওয়ান স্টোন। অনুযায়ী মানে ঐতিহাসিক তথ্য অনুযায়ী বা বিভিন্ন শিলালিপি থেকে যা তথ্য পাওয়া গেছে তা অনুযায়ী মনে করা হয় একটা মাত্র পাথর কেটে 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 পুরো শহরটা তৈরি করা হয়েছিল। সেই কারণে এই শহরের নাম দেওয়া হয় ওরুগাল্লু, এবং পরবর্তীকালে ওই নামটাই অপভ্রংশ হয়ে ওয়ারাঙ্গল নাম নিয়েছে। এখানে খানিকটা ধ্বংসাবশেষ রয়েছে। ওয়ারাঙ্গলের সবথেকে বেশি প্রাচুর্য বা আমরা বলতে পারি বিকাশ ঘটেছিল কাকাতীয় ডাইনেস্টির সময়। এখানে কিন্তু শুধুমাত্র কাকাতীয় ডাইনেস্টি নয়, আরও মাল্টিপল ডাইনেস্টিস রাজত্ব করেছে। আর কাকাতীয় ডাইনেস্টির যে সাম্রাজ্য বিস্তার তা কিন্তু শুধুমাত্র তেলেঙ্গানা জুড়ে নয়, মানে সাম পার্টস অফ কর্ণাটকা, সাম পার্টস অফ তামিলনাড়ু অ্যান্ড সাম পার্টস অফ ওড়িশা ওয়াজ অলসো দেয়ার। স্বয়ম্ভু টেম্পল, যা স্বয়ম্ভু শম্ভু লিঙ্গেশ্বরা স্বামী টেম্পল নামেও পরিচিত, এটি প্রায় আনুমানিক 850 বছর পুরনো। কাকাতীয় সাম্রাজ্যের রাজা দ্বিতীয় প্রলা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন।
মনে করা হয় এখানে মহাদেবের মূর্তিটি নিজে থেকে প্রকট হয়েছিল, তাই এই মন্দিরের নাম স্বয়ম্ভু শম্ভু টেম্পল। আমরা এখন ভদ্রকালী টেম্পলে এসেছি, তো চলো ঢুকি। আমি এখনো শিওর নই যে আমাদেরকে ভিডিও করতে দেবে কি না। এই মন্দিরে আমাদের ভারত দেশের মন খারাপের ইতিহাস জড়িয়ে। ওয়ারাঙ্গলের এই ভদ্রকালী মন্দিরের সাথে পৃথিবীর সবচেয়ে সুন্দর হিরে কোহিনুরের ইতিহাস জড়িয়ে আছে। আনুমানিক 625 খ্রিস্টাব্দে চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশিন এই মন্দিরটি নিজের বিজয়ের স্মৃতি হিসাবে স্থাপন করেন। পরবর্তীকালে কাকাতীয় সাম্রাজ্যের অধীনে ওয়ারাঙ্গল আসার পরে গোলকোন্ডার খনি থেকে প্রাপ্ত কোহিনুর প্রতিস্থাপন করা হয় ভদ্রকালী দেবীর চোখে, এবং এই দেবী কাকাতীয় সাম্রাজ্যের কুলদেবী রূপে পূজিত হওয়া শুরু হন। বৃষ্টির জন্য যে কটা জায়গায় যাব ভেবেছিলাম সব কটা জায়গায় যাওয়া হবে না। এটি খুব সম্ভবত আমাদের শেষ দ্রষ্টব্য আজকের, 1000 পিলার্স টেম্পল। ওয়ারাঙ্গলের ওয়ারাঙ্গল ফোর্ট, রামাপ্পা মন্দির এইগুলির সাথে এই 1000 পিলার্স টেম্পলও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত। আনুমানিক দ্বাদশ শতকে কাকাতীয় সম্রাট রুদ্রদেবের আমলে তৈরি এই মন্দিরটি তারকা আকৃতির অথবা স্টার শেপ। কাঠামোর মধ্যে হাজারটা স্তম্ভ আছে, কিন্তু অদ্ভুতভাবে গঠনগত বৈশিষ্ট্যের জন্য কোনো স্তম্ভ ঈশ্বরকে দেখতে মন্দিরের মধ্যে বাধা দেয় না। মূলত এটি দেবাদিদেব মহাদেবের মন্দির অথবা রুদ্রেশ্বরা টেম্পল হলেও এই মন্দিরে বিষ্ণু এবং সূর্যদেবও পূজ্য। ওয়ারাঙ্গলের অন্য বাকি সমস্ত স্থাপত্যের মতন এটিও তুগলক সাম্রাজ্যের হামলার কারণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পুনরায় হায়দ্রাবাদের নিজাম মীর ওসমান আলী খানের আমলে আবার সংস্কার করা হয়। এই 1000 পিলার্স টেম্পলের সামনে আমরা এখন দাঁড়িয়ে, দেখা টাকা হয়ে গেছে, হয়ে বেরোলাম আমরা এখন আমরা ফিরছি বাড়ির পথে। এই যে আমাদের পিছনে 1000 পিলার্স টেম্পলের গেট। তো আজ সারাদিন বৃষ্টি হলো, বৃষ্টি পুরো মানে একদম মুডটাই নষ্ট করে দিয়েছে আমাদের। যাই হোক, এখন আমার বাড়ির পথে ফেরার পালা, খাওয়া দাওয়া করতে হবে ইন বিটুইন, যদিও খিদে কিন্তু এখন একদমই পাইনি। দেখা যাক কোথায় খাওয়া দাওয়া করি, কী ব্যাপার বৃত্তান্ত। বৃষ্টি আরও কতটা বাড়ে, কত দূর অবধি আমরা বৃষ্টি পাই হায়দ্রাবাদ যাওয়ার পথে। সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে হায়দ্রাবাদ যাওয়ার পথে কতটা জ্যাম পাই, মানে আমরা এখন থেকেই রীতিমতো ভয়ে আছি হায়দ্রাবাদ যাওয়ার পথে কতটা জ্যাম পাবো। ইন্দ্রনীল তো প্রতিদিন আমরা যখন অফিসে বেরোই তখন একবার করে বলে যে এর পরের বার আসবো যখন স্কুটিটা নিয়ে আসবো। হিমালয়ান এই এত জ্যামে চালানো সম্ভব না। হায়দ্রাবাদের ট্রাফিক ইজ ট্রিমেন্ডাসলি ব্যাড, ট্রিমেন্ডাসলি। তো এনিওয়েজ, চলো এবার বাড়ির পথে আমরা স্টার্ট করি। মোটামুটি এখন 2:30 বাজে আমরা স্টার্ট করলাম হায়দ্রাবাদের উদ্দেশ্যে। আগে কিছু খাওয়া দাওয়া করবো। ওয়ারাঙ্গলের ওই 1000 পিলার্স টেম্পল দেখে স্টার্ট করেছি আমরা। মোটামুটি 40-45 মিনিট মতো হয়েছে, এখন 3:15 মতো বাজে। তো একটা জায়গায় আমরা লাঞ্চ করলাম, ভাত ডাল পাঁপড় ভাজা তরকারি সমস্ত খেলাম, খেয়ে এখন বেরোবো। হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, সারা দিন ধরে বৃষ্টি হয়েছে তো তাই জন্য হয়তো হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আমার যে কী পরিমাণ ঠান্ডা লেগে গেছে সেটা তো তোমরা আমার গলা শুনেই বুঝতে পারছো। ইন্দ্রনীলেরও ঠান্ডা লাগবে, এখনও লাগেনি তবে লাগবে অবশ্যই, কারণ আমরা দুজনেই ভেজা জুতো পরে আছি। হায়দ্রাবাদ থেকে বৃষ্টিটা হলে আমরা তাহলে ক্রক্সটা পরে বেরোতাম। যাই হোক, মোট কথা এখন আমরা আবার স্টার্ট করব। দেখা যাক কতক্ষণে বাড়ি পৌঁছোয়। মোটামুটি আসার সময় যতটা রিয়েলাইজ করলাম 100-110 কিলোমিটার মতো মোটামুটি টান টান চালানো যাবে এরকম রাস্তা। বাকি যেটুকু রাস্তা থাকছে সেটুকু
কনজেশনের মধ্যে দিয়ে, মানে কনজেস্টেড এরিয়া প্লাস হচ্ছে যানজট এই সমস্ত মিলিয়ে, মানে ওখানে মোটামুটি ম্যাক্সিমাম 20-30 এরকম স্পিড রেখে চালাতে হবে। তো এখন ফেরার সময় দেখা যাক হায়দ্রাবাদের কোথা থেকে আমরা জ্যামটা পাই। যখন এসছিলাম তখন আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, তো অতটাও আর কি শহরের জ্যামটা পাইনি, কিন্তু এখন প্রবাবলি পাবো। চলো আবার স্টার্ট করা যাক। কথায় বলে সব ভালো যার শেষ ভালো। তো আমাদের 2024-এর এটা শেষ ট্রিপ। আজকে 25শে ডিসেম্বর। আমরা কিন্তু খুব স্মুথলি হায়দ্রাবাদ ঢুকলাম, মানে আমি যেরকমটা জ্যাম এক্সপেক্ট করেছিলাম তার মানে 3%ও আমরা জ্যাম পাইনি। আমরা এখন দুর্গম চেরুবু ব্রিজ বেরোচ্ছি, এখন 6:30 বাজে, অ্যান্ড উই আর ইন হায়দ্রাবাদ অলরেডি। তো যাই হোক, মানে এই ট্রিপটার শেষটা কিন্তু বেশ ভালো হলো, যদিও বা বৃষ্টির কারণে বেশ মুডটা অফ হয়েছিল, তাও ভালোই ঘুরলাম, ভালোই। তোমাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কিন্তু জানিও।